মেঘালয় মানেই মেঘের বাড়ি। এখানে গেলে মেঘের সঙ্গে আপনার বন্ধুত্ব হবে, এটাই স্বাভাবিক। ভাবুন তো, চারিপাশে মেঘ আর মাঝখানটায় আপনি হাত বাড়ালেই ছুঁয়ে ফেলতে পারছেন এক টুকরো মেঘ। কি দারুণ না ব্যাপারটা। আর এই মেঘ দেখব বলেই 4 বন্ধু মিলে হঠাৎ করেই বেরিয়ে পড়েছিলাম মেঘালয়ের উদ্দেশ্যে। রাস্তা আর গন্তব্য দুটোই অচেনা। কোনো প্ল্যানিং নেই, হোটেল বা হোমস্টে কিছুই বুক করা নেই। শুধু মনের কোণে ছবির মতন আঁকা রয়েছে কয়েকটা জায়গা। মেঘালয় বেড়াতে যাবার আদর্শ সময় হলো নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস। এই সময়ে তাপমাত্রা 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মাঝে ঘোরাফেরা করে। পাহাড় আর ঝর্ণার মোহিনী রূপও এই সময় দর্শন করা যায়। উত্তর পূর্ব ভারতের খাসি, গারো আর জয়ন্তিয়া পাহাড় নিয়ে গঠিত এই রাজ্য। আর এই রাজ্যের রাজধানী হলো শিলং। একে ব্রিটিশ আমলে স্কটল্যান্ড অব দ্য ইস্টও বলা হতো। এর উচ্চতা 5000 ফিটের কাছাকাছি। ভীষণ ব্যস্ত আর ঘন জনবসতিপূর্ণ এলাকা। গাড়ি নিয়ে যাওয়াতে পার্কিং এর প্রবলেম হয়েছিল। হোটেল খুঁজতে বেগ পেতে হয়েছিল। আপনার বাজেট যদি 2500 টাকা থেকে 4000 টাকার মধ্যে হয় তবে প্রচুর হোটেল পেয়ে যাবেন অনায়াসেই। তবে এর চেয়ে কমে হোটেল পাওয়া একটু কঠিন। নেই বলবো না, আছে, তবে ফ্যামিলি নিয়ে থাকাটা একটু চাপের। এখানে এত কনজেস্টেড সরু সরু রাস্তা যেখানে পার্কিং এর কোনো জায়গা নেই। আমরা যেহেতু গাড়িতে করে এসেছি আমাদের পার্কিং লাগবে, এবং আমরা যেখানে গাড়িটা রেখেছি সেখানে 8:30 পর্যন্তই গাড়িটা রাখা যাবে, তারপরে নিয়ে নিতে হবে, তারপরে ওরা রাখবে না। শিলংয়ের স্ট্রিট ফুডে যেটা সবার আগে প্রথমেই পছন্দ হলো সেটা হচ্ছে ভুট্টা সেদ্ধ। বাস মেখে সুন্দর করে দিচ্ছে, জানি না কেমন খেতে হবে। তো বাটার দিয়ে হয়, বাটার ছাড়াও হয়, তো আমরা বাটার ছাড়াই নিচ্ছি, দেখছি কেমন খেতে। হ্যাঁ টেস্টি है। अच्छा है। ভুট্টার টেস্টগুলো আমাদের ওখানে ভুট্টার মতন নয়, অন্যরকম। এখানে এলে পরে ঠান্ডার জামা কাপড় পর্যাপ্ত নিয়ে আসবেন, তার কারণ যথেষ্ট ঠান্ডা রয়েছে হাতে। এখানে এসে হোটেল খোঁজা নিয়ে আমার যে অভিজ্ঞতা আপনাদেরকে বলছি, আপনারা আগে থেকে হোটেল বুক করেই আসবেন। আরে কোথা দিয়ে নামবো আমরা? কোথা দিয়ে নামবো? এটাই তো ছিল, দেখিস তো। জানি না এই রাস্তা দিয়ে গাড়ি ওঠাতে পারবো কি পারবো না, কিন্তু যা এখানে স্টিপ, এখানে তো ওঠানোটা চাপের হবে। গাড়ি সরু রাস্তা একদম। এখানে পার্কিং এর প্রচুর সমস্যা। তো আমাদের গাড়িটা একটা যে হোটেল পেয়েছি এর নিচে পার্কিং রয়েছে। আমার এখান থেকে মানে কোচবিহার থেকে শিলংয়ের দূরত্ব 423 কিলোমিটার। পৌঁছাতে সময় লেগেছিল 11 ঘন্টার কাছাকাছি। হোটেল বা হোমস্টে কোনোটাই বুক করা ছিল না আমাদের। শিলং পৌঁছানোর পর নিজেরাই খুঁজে নিয়েছিলাম। শিলং পৌঁছে কোথায় থাকবেন, কিভাবে বাইক কার ঘুরে দেখবেন, খরচ কিরকম হবে, খরচ বাঁচাতে কোন বাসে কিভাবে ঘুরবেন, কোথা থেকে বুকিং করবেন, সবটা নিয়েই আমার আজকের এই ব্লগ। তাহলে আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করছি না, শুরু করছি আজকের ব্লগ। আমি সুব্রত আর আপনারা দেখছেন আমার ক্ষুদ্র ইউটিউব চ্যানেল ভ্যাকেশন ভয়েস। মেঘালয় বেড়ানোর জন্য 3 দিন 4 রাত্রি হলো বেস্ট ডিউরেশন। যে রাত্রে এসে পৌঁছাবেন পরের দিন চলে যান ডাউকি আর মাউলিননংয়ে। সেকেন্ড ডে চলে যান চেরাপুঞ্জিতে। সুবিধা ফেরত চলে গেল। খুব ন্যারো একটা স্পেস। This space is so narrow that I think a little bit healthy people they can't go through this cave. আর থার্ড ডে লোকাল সাইট সিন করে ফেরার ট্রেন ধরে নিতে পারেন। আমরাও 3 দিন 4 রাত্রি মেঘালয়ে ছিলাম।
সবটা একবারে দেখাতে গেলে ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে, তাই এই পর্বে আমি কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কার রিজার্ভ করে কিভাবে ঘুরবেন আর বাসের বুকিং পর্বগুলি এখানে দেখালাম। আর দেখালাম পরের দিন ডাউকি মাউলিনং যাওয়ার পথে কোন কোন জায়গাগুলো আপনারা ভিজিট করবেন। এই শিলং সিরিজের দ্বিতীয় পর্বে থাকছে সম্পূর্ণ চেরাপুঞ্জি, সঙ্গে শিলং ভিউ পয়েন্ট এবং এলিফ্যান্ট ফলস। আর দ্বিতীয় পর্বে আমি ফাঁস করব শিলংয়ের একটা স্ক্যামের, যেটা শিলং যাবার আগে আপনাদের অবশ্যই জানা উচিত। এমনিতে মেঘালয় ভ্রমণ ভীষণ মনোরম, শান্ত এবং নির্ঝঞ্ঝাট। এর মাঝেও একটা স্ক্যাম চলছে, আর একটু হলে আমরাও এই স্ক্যামে ফেসে গিয়েছিলাম, আর তার জন্যই বিষয়টি আমাদের নজরে এসেছে। সিজন টাইমে মেঘালয় ঘোরার জন্য রিজার্ভ কার পেতে অসুবিধে না হলেও এমটিডিসির বাসের রিজার্ভেশন পেতে অসুবিধা হয়, তাই সিজন টাইমে এলে আগের দিন বুকিংটা আপনাদেরকে করে রাখতে হবে। অন্য সময়ে সকালে গিয়েও বাসের রিজার্ভেশন পাওয়া যায়। এখান থেকে লোকাল শিলং ট্যুর, ডাউকি, মাউলিনং এবং চেরাপুঞ্জির জন্য রোজই বাস চলে। মেঘালয় স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের অফিসটা আগে পুলিশ বাজার থেকে ঢিলছোড়া দূরত্বে ছিল, এখন সেটা প্রায় 1.1 কিলোমিটার দূরে চলে এসেছে। নতুন একটা অফিস ওখানে পুরনো জায়গায় নতুন একটা অফিস বানানো হচ্ছে, সেটা কবে চালু হবে জানা নেই। তো নতুন যেটা অফিস হয়েছে, যেটা 1.1 কিলোমিটার দূরে পুলিশ বাজার থেকে, সেই নতুন অফিসটা খোঁজ নেওয়ার জন্য আমি যাচ্ছি। এটা রয়েছে অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচার, তার ঠিক উল্টো দিকে। বলো লেক ভিউ আছে একটা লেকের পাশে, এই যে আমি দেখতে পাচ্ছি এখানে একটা লেক রয়েছে, এটা লেকেরই গার্ডওয়াল, এটার পাশ দিয়েই হচ্ছে নতুন অফিসটা। আমি হেঁটেই যাচ্ছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অফিসটা কোথায়। পুলিশ বাজার থেকে এখানে আসতে হলে ট্যাক্সি আপনার থেকে 100 টাকা থেকে 150 টাকা, আবার কোনো কোনো ট্যাক্সি পার হেড 30 টাকা করেও চার্জ করতে পারে। তো আপনি ট্যাক্সি করেও চলে আসতে পারেন, আদারওয়াইজ হেঁটেও চলে আসতে পারেন। হেঁটে আসার রাস্তাটা খুব সুন্দর, সকালের ওয়েদার এখানে খুব ভালো, টেম্পারেচার মোটামুটি 18-19 ডিগ্রির মতন রয়েছে। দারুণ দারুণ ওয়েদার, নিয়ে কোনো কথা হবে না, দুর্দান্ত ভালো ওয়েদার। পুলিশ বাজার থেকে 1.1 কিলোমিটার দূরে রয়েছে কনভেনশন সেন্টার, এর মধ্যেই রয়েছে মেঘালয় স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, তাদের বাস সার্ভিস, শিলং ঘোরার যে বাস সার্ভিস তার অফিস। এখানে 7টা থেকে 7:30টার মধ্যে চলে এলে পরে আপনারা টিকিট পেয়ে যাবেন। 70 to 75% জায়গায় এরা নিয়ে যায়। মসিনরাম এখান থেকে বাস সার্ভিস নেই, আর হচ্ছে নাইতিয়াং যার বাস সার্ভিস এখান থেকে নেই। ডাউকি যাবার পথে আপনারা যে যে জায়গাগুলো অবশ্যই ভিজিট করবেন সেই সমস্ত জায়গা নিয়ে আমার আজকের এই ব্লগ। শিলং থেকে ডাউকি মাউলিনং হয়ে আবার আপনারা শিলং ফিরে আসুন। আপনারা টোটাল ডিস্টেন্স কভার করবেন 230 কিলোমিটার। সকাল 8:15-তে এই ট্রিপ শুরু হয়ে সন্ধ্যে 7:30টায় শেষ হবে। খরচ হবে মাথাপিছু 800 টাকা। দ্বিতীয় দিন চলে যান চেরাপুঞ্জি। পরের দিন চেরাপুঞ্জি যাওয়ার জন্য টিকিট বুকিং আগের দিনই করে রাখুন। চেরাপুঞ্জির লোকাল নাম সোহরা। সকাল 8:15-তে এমটিডিসির বাস স্ট্যান্ড থেকে এই ট্রিপ শুরু হবে, শেষ হবে সন্ধ্যে 6টায়। টোটাল ডিস্টেন্স 145 কিলোমিটার। খরচ পড়বে মাথাপিছু 600 টাকা করে। তৃতীয় দিনে টোটাল শিলং ট্যুরের রিজার্ভেশন প্রথম দিনই আপনারা করে রাখুন। পুরো শিলং ঘুরতে আপনাদের সময় লাগবে মোটামুটি 7 ঘন্টার মতন। সকাল 8:30-এ এই ট্যুর শুরু হয়ে শেষ হবে বিকেল 3টে। খরচ হবে মাথাপিছু 500 টাকা। এভাবে ঘুরলে মাত্র 1900 টাকার মধ্যেই আপনাদের 3 দিনের মেঘালয় ডে ট্যুর সম্ভব হবে। সঙ্গে সারাদিনের ফুডিংয়ের খরচটা অবশ্যই ধরে নেবেন। আর আপনি যদি কার রিজার্ভ করে ঘুরতে চান তবে ডাউকি মাউলিনং এর জন্য খরচ হবে গাড়ি পিছু 3000 থেকে 3500 টাকা। চেরাপুঞ্জির জন্য খরচ হবে 2500 টাকা থেকে 3000 টাকা। আর লোকাল শিলং সাইট সিনের জন্য খরচ হবে গাড়ি পিছু 1500 টাকার মতন। তবে অবশ্যই একটু বার্গেন করে নেবেন। ডাউকি মাউলিনং ডে ট্রিপ প্ল্যানে আপনাদের কোন কোন জায়গা ভিজিট করতেই হবে তার একটি স্ক্রিনশট আমি স্ক্রিনে দিয়ে রাখলাম।
সকাল 7টায় রওনা দিয়ে সন্ধ্যে 7:30টায় আমরা শিলং পৌঁছেছিলাম। রাস্তা অচেনা আর ট্রাফিকের জন্য আমাদের সময় একটু বেশি লেগেছিল। পথে দেখে নিয়েছিলাম উমিয়াম লেক। গুয়াহাটি থেকে শিলং যাবার পথে সব থেকে মনোরম যদি কোনো স্থান থেকে থাকে সেটি হলো এই উমিয়াম লেক। 60-এর দশকের গোড়ার দিকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের অংশ হিসেবে উমিয়াম নদীর ওপর এই বাঁধটি নির্মাণ করা হয়েছিল। শিলং যাবার পথে উমিয়াম লেকের ওপর দিয়ে এই রাস্তাটা গিয়েছে। এর ডান দিকটায় রয়েছে উমিয়াম লেক আর বাঁ দিকটায় রয়েছে এরকম সবুজ ঘাসে ঢাকা একটা উপত্যকা। মেঘালয় প্রায় 22,430 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যার মধ্যে 15,701 বর্গ কিলোমিটারই বনভূমি, অর্থাৎ 70% অঞ্চলই বনভূমি দ্বারা আবৃত। সন্ধ্যে 7:30 শিলং পৌঁছে লোকাল বাজার ঘুরে একটা রাত্রি কাটিয়ে আমরা পরের দিন সকালেই রওনা হয়েছিলাম ডাউকির দিকে। প্রচন্ড ভিড় আর যানজট, কোথাও দাঁড়ানোর মতন পরিস্থিতি নেই এখানে। খুব 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 মানে শিলংয়ের অবস্থা এত কনজেস্টেড যে বলার মতন নয়। শিলং থেকে ডাউকির দূরত্ব 104 কিলোমিটার, সময় লেগেছিল 3.5 ঘন্টা। শিলং থেকে ডাউকি রিভার যাওয়ার পথে রাস্তা ম্যাসিভলি এক্সটেনশনের কাজ চলছে, মানে পাহাড় টাহাড় সব ঘুরিয়ে দিয়ে রাস্তাগুলোকে চওড়া বানানো হচ্ছে। মানে পাহাড়গুলো, বড় বড় পাহাড়গুলোকে দেখলাম, রাস্তা এতটাই খারাপ ছিল যে ভিডিও করতে পারিনি, তো পাহাড়গুলোকে দেখলাম পুরো ঘুরিয়ে দিয়েছে একদম। শিলং থেকে ডাউকি যাবার পথে আমরা প্রথম যে ভিউ পয়েন্টটি ভিজিট করেছিলাম সেটি হলো ক্যানিয়ন ভ্যালি ভিউ পয়েন্ট। এটি শিলং থেকে 25 কিলোমিটার দূরে পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত জনপ্রিয় একটি ভিউ পয়েন্ট। এখান থেকে আশপাশের উপত্যকা ও গিরিখাতের মনোরম দৃশ্য দেখা যায়। আমরা ভিউ পয়েন্টের টাওয়ারে উঠতে পারিনি, তার কারণ কনস্ট্রাকশনের কাজ চলছিল। কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম ডাউকির দিকে। সম্পূর্ণ মেঘালয় কি অদ্ভুত সুন্দর সেটা বোঝানোর ভাষা নেই আমার কাছে। আর রাস্তাগুলো এত প্রশস্ত যে পাহাড়ি রাস্তায় গাড়ি চালাচ্ছি আমার একবারের জন্য সেটা মনে হয়নি। ডাউকি যাবার পথেই আমরা পেয়েছিলাম বোরহিল ফলস। আমাদের লিস্টেড আরেকটা জায়গা বোরহিল ফলস, চলে এসেছি সেই বোরহিল ফলসে। এটিও মেঘালয় রাজ্যের মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্রগুলির মধ্যে একটি। এটি মাওলিনরং গ্রামের মধ্যেই রয়েছে। এরকম রাস্তার পাশে এরকম বেরিজ হয়ে আছে, দেখুন দেখুন, মানে অবাক কেন, আরে বাপ রে বাপ, এই সব বেরিজ। এই যে তুলেছি গাছ থেকে, একদম গাছ থেকে তোলা বেরি, এই যে দারুণ খেতে, দারুণ, অসম অসম। সকাল 9টায় আমরা রওনা হয়েছি শিলং থেকে ডাউকি রিভার আর মাইলিনলং গ্রামের উদ্দেশ্যে। রাস্তার পাশের মানে সিনিক বিউটি অসাধারণ। মিনিস্টার ক্ষেত হচ্ছে এই যে সাদা, এই যে এটা, ঠিক আছে, আর সঙ্গে লোকাল গাজর ক্ষেতের থেকে তুলে আমাদেরকে দিল। আরে দিখাও না, क्या हो गया, শর্মাতে क्यों? ভীষণ ক্যামেরা সেন্সিটিভ এরা, দেখলাম বাচ্চাগুলো ক্যামেরা সামনে নিয়ে আসতেই সব মুখ ঢেকে পালিয়ে গেল, জানি না কেন, লজ্জা পায়। এটা ডাউকি লেকে বোটিং করার জন্য গাড়িগুলো যে আপনারা নিয়ে আসবেন তার পার্কিং হচ্ছে এটা, বিশাল বড় পার্কিং। আমরা যখন এখানে ঘুরতে আসবো তখন আমরা কি বলবো, ডাউকি। আর বাংলাদেশের যারা আসবে তারা তখন বলবে জাফলং যাচ্ছি। এই পার্কিং লট থেকে একদম এই পাশেই
সরাসরি আর ঘুরে আসতে অনেকটা রাস্তা আমরা ভেতরে নেমেছি। এখান থেকে এই যে সিঁড়িগুলো দিয়েছে, এই সিঁড়ি দিয়ে আমরা নেমে যাব। এই যে এখান দিয়ে আমরা চলে যাব ডাউকি নদীর পাশে বোটিং করার জন্য। চলো এখন যাচ্ছি আমরা বোটিং পয়েন্টের দিকে। প্রচুর মানুষ এই গরমের মধ্যেও এসেছে বোটিংয়ের জন্য। সারা বছর মধ্যে এখানে এরকমই ভিড় থাকে, তাই না বিপ্লব দা? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। আনারসের কি দারুণ স্মেল পেলাম। হ্যাঁ, কত দোকান। পাইনাপেল কিতনে কা এক? 170। আচ্ছা, একটা আনারস 170 টাকা। সুপুরি বাগানের ভিতর দিয়ে ডাউকি রিভারে যাওয়ার রাস্তা। বা ডাউকির সঙ্গে বেশ ছোটোখাটো মেলা বসে গেছে। এই যে বোর্ডগুলো রাখা রয়েছে, এটা হচ্ছে এখানকার টিকিট কাউন্টার। এখান থেকেই টিকিট কাটতে হবে বোটিং করার জন্য। যেখান থেকে আমরা বোটিংয়ে মানে নৌকোতে উঠব, এই এলাকাটার সামনে ভিডিও রেকর্ডিং প্রহিবিটেড করা আছে। এই জায়গাটা ভিডিও রেকর্ডিংয়ে দেখানো বিএসএফ থেকে তারা না করে দিল, কিন্তু আমরা নৌকোয় চড়ে যখন ভেতরের দিকটায় যাব সেই জায়গাটায় ভিডিও করা যাবে। বিএসএফকে আমি জিজ্ঞেস করে নিলাম, উনি বলেন হ্যাঁ, আপনি যখন ভেতরে যাবেন সেই জায়গাটা আপনি ভিডিও করুন, কিন্তু যেখানে বর্ডারটা দেখানো রয়েছে, যেখানে বিএসএফ ক্যাম্প বা বিজিবির ক্যাম্পগুলো দেখানো রয়েছে, এই জায়গার ভিডিও করা যাবে না। সুতরাং এই জায়গাটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না। যখন বোটিংয়ে ওঠার পরে যখন ভেতরে যাব সেই জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা 4 জন এসেছি, তো 4 জনে এসে আমরা বিপদে পড়ে গেছি। আমার 3 জন একটা বোটে, 3 জনের বেশি একটা বোটে হবে না। এবার ওরা 3 জন চলে গিয়েছে, এবার আমি কারোর সঙ্গে অ্যাডজাস্ট করে আমাকে একটা বোটে যেতে হবে। এখন ওয়েট করছি, যদি কেউ নিতে রাজি হয় তাহলেই বোটিং করতে পারবো, আদারওয়াইজ বোটিং করা হবে না। কি যে ভালো লাগছে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যতই লেকটা আপনাদেরকে দেখাই না কেন, নিজেরা এসে যতক্ষণ এই বোটটাতে না বসবেন ততক্ষণ পর্যন্ত এখানকার ভাইবটা আপনারা ফিল করতে পারবেন না। অবশ্যই আসুন, খুব সুন্দর জায়গা, সম্ভব রকম পরিষ্কার পরিচ্ছন্ন একটা রাজ্য। মানে আমি অবাক হয়ে গিয়েছি, এত ভালো লাগছে। রাস্তার প্রতিটা বাঁক, প্রতিটা মানে ল্যান্ডস্কেপ দেখার মতন, আর এটার তো কোনো তুলনা হয় না। আমার যে পেছনের দিকটা মানে দাদার ওই দিকটা পুরো বাংলাদেশ, ওই পাশটা ভিডিও করা যায় না, কিন্তু এই দিকটা ইন্ডিয়া, এই দিকটা ভিডিও করা যায়। তবে বাংলাদেশের ওই পাশটার জন্য ভিডিও করা না গেলেও ওই পাশটাতে ছবি তোলা যায়, তো আমি ছবি তুলেছি। ছবিতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে ওই পাশটা কীরকম। আর ওখানে যে ছাতাগুলো লাগানো আছে, এই ছাতাগুলোর ওই পার্টটাই হচ্ছে বাংলাদেশ, মানে যারা এখন লাফালাফি করে স্নান টান করছে সবই ওরা বাংলাদেশি। আর এই পাশটা হচ্ছে ইন্ডিয়া। বিএসএফ এখানে একদম মোতায়েন রয়েছে, যাতে এ পাশের লোক ওপাশে আর ওপাশের লোক এ পাশে না চলে আসতে পারে। দুর্দান্ত। এতক্ষণ ওপরে খুব গরম লাগছিল, এখন এই মুহূর্তে একটুও গরম লাগছে না, দারুণ লাগছে, দারুণ। উইন্টারে এখানকার একদম জলটা কাঁচের মতন পরিষ্কার থাকে। তো উইন্টারে রাঠোরদার সঙ্গে আবার দেখা হবে এবং আপনাদেরকেও দেখাবো উইন্টারে কেমন থাকে। উইন্টারে একবার আসছি, এটা কনফার্ম। ও, এখানে ইকো হয়। হ্যালো, ওই দা, हेलो, वाओ, कोई और बोल रहा है दूर से। पानी गिरा ऊपर से। वाओ, हेलो। এই যে বড় পাথরটা আপনারা দেখতে পাচ্ছেন, জুলাই আগস্টে যখন প্রচণ্ড বর্ষা থাকে তখন এই বড় পাথরটা
সম্পূর্ণ ডুবে যায়। তা বুঝতে পারছেন এই ডাউকি রিভারের জল কতটা বেড়ে যায় যে এই পাথরটা সম্পূর্ণ জলের তলায় থাকে বর্ষাকালে। হ্যাঁ, আর ওই অবশ্যই বর্ষাকালে বোটিং হয় না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। जब तक हाफ पानी रहेगा तब तक बोटिंग कर सकते हैं। अच्छा, तो एटार मापकाठी হচ্ছে এই পাথরটার অর্ধেকটা অবধি ডাউকি রিভারের জল থাকা পর্যন্ত বোটিং করা সম্ভব, তারপরে আর সম্ভব নয়। বাহ, এই যে লম্বা লম্বা গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই গাছগুলোতে এখানকার মানুষ পান চাষ করে থাকে। এই গাছগুলো প্রত্যেকটা গাছের গোড়াতে গোড়াতে কিন্তু পান চাষ হয়ে আছে। হ্যাঁ, ও তো সুপারি। হ্যাঁ, আচ্ছা, পান আর সুপারি একসঙ্গেই চাষ করা হয়েছে ওখানে। বাহ, উত্তরবঙ্গে পান সুপারি তো একটা আলাদা ঐতিহ্য আছে, সেটা তো আপনারা জানেনই যে আসাম উত্তরবঙ্গের মানুষ মানে পানটা তাদের দৈনন্দিন জীবনের একটা অংশ, এটা ছাড়া তাদের চলেই না। এখানে সুন্দর দোকান, ফ্রুট জুস, পাইনাপেল সব রয়েছে। এখানে এসে সবাই নামে, ছবি তোলে, খুব সুন্দর, একদম নিরিবিলি নিশ্চিন্ত, দারুণ লাগছে, দারুণ। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ব্রিজটা মোটামুটি 95 থেকে 100 বছরের পুরনো। মানে দেখে বোঝার উপায় নেই যে ব্রিজটা এত পুরনো। আচ্ছা, এই জায়গাটা যেহেতু বর্ডারে চলে এসেছি, আমরা নামবো, তো আমাদের ডাউকি রিভারের বোটিং এখানেই শেষ হলো। আর এই পাশটা যেহেতু দেখানো যাবে না, তাহলে ডাউকি টাটা। শীতকালে এই ডাউকিতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ডাউকি রিভার থেকে লিভিং রুট ব্রিজ যাওয়ার পথে আপনারা পেয়ে যাবেন উমক্রেম ফলস বলে এরকম একটা ফলস। এখন বর্ষা নয়, তারপরেও ফলসটা এত সুন্দর মানে দেখতে লাগছে, দারুণ দারুণ দারুণ। স্নান করার জন্য উপযুক্ত জায়গা। আমি এই মুহূর্তে আছি লিভিং রুট ব্রিজের পার্কিং লটে। দুটো পার্কিং লট রয়েছে, একটা এটা আর আরেকটা নিচে রয়েছে। ওটাতে ভিড় অনেক বেশি থাকে, ওইখানে পার্কিং করলেও আপনাকে হেঁটে বেশ কিছুটা উঠতেই হবে লিভিং রুট ব্রিজে ওঠার জন্য। আর এখানে দাঁড়ালেও আপনাকে হেঁটে বেশ কিছুটা নামতে হবে এবং তারপরে আবার উঠে আসতে হবে লিভিং রুট ব্রিজে যাওয়ার জন্য। তো আমরা এখানেই রেখেছি, তার কারণ এই পার্কিং লটটা ফাঁকা ছিল। ডাউকি রিভার থেকে এখানে আসতে আমাদের মোটামুটি 1 ঘন্টা 15 মিনিটের মতন সময় লেগেছে। 1 ঘন্টাতেই চলে আসা যায়। মাঝখানটায় কয়েকটা ফলস ছিল, সেগুলো দেখার জন্য আমরা দাঁড়িয়েছিলাম, তার জন্য আমাদের 15 মিনিট সময় বেশি লেগেছে। লিভিং রুট ব্রিজের টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি আমরা। বাবা, ঠান্ডা লাগছে, দেখো এখানে এত গাছ। বাপরে, এত লোককে জিজ্ঞেস করে বুঝতে হচ্ছে যে রুট ব্রিজটা আছে কোন দিকে। বাপরে, সবাই লাঠি নিয়ে উঠছে, তার মানে কি অনেকটাই নিচে। দোকানও আছে প্রচুর এখানে, ছায়া ঘন একটা ব্যাপার। टिकट काउंटर, यहाँ पे टिकट काउंटर एक ही है या और भी था? नहीं, एक ही है। नहीं, यहाँ अलग, उधर पार्किंग थी, यहाँ एंट्री थी। ओ अच्छा अच्छा अच्छा। एंट्री भी कितने का? 4 आदमी है। 4 आदमी 160। আচ্ছা, 4 জনের জন্য লাগবে 160 টাকা। এই যে লিভিং রুট ব্রিজ দেখা যাচ্ছে। চলো, কি টিকিট নিজের টিকিট নিজের কাছে, নিজের টিকিট নিজের কাছে। আমরা একটা ইসের মতো দার্জিলিং এ, হ্যাঁ, দার্জিলিং এ মনসা মন্দির বা রক গার্ডেন, সেই আদলেই অনেক। এইটা একটু কি ব্রিজটা? হ্যাঁ, এই যে যেহেতু এই গাছটা, এই গাছের মধ্যে দিয়ে এই ব্রিজটা তৈরি করা। এটা রাবার গাছ। হ্যাঁ, আর এটা কিন্তু এটা প্রাকৃতিকভাবে তৈরি নয়, ম্যানমেড। হ্যাঁ, ম্যানমেড।
হ্যাঁ মেন অন্যভাবে ক্রিয়েট করি। হ্যাঁ এটা এই যে রুট গাছের শিকড় দিয়েই তৈরি। কথাটা বুঝলা? ওটা নিচ থেকে ভালো বুঝবা যে এটা ব্রিজের আকালে আছে। ও মা গো, প্রত্যেকের হাতে লাঠি নিয়েছে। লাঠিটা নামার সময় বুঝতে পারিনি কি কাজে লাগবে, ফেরার সময় বুঝতে পারছি। এখান থেকে আর মাত্র 2 কিলোমিটার হচ্ছে মালিনং ভিলেজ, যেটা এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। আমরা সেখানেই এখন যাচ্ছি। তো মালিনংয়ে ঢুকতে আমাদের 100 টাকা করে এন্ট্রি ফি নিল, মানে পার গাড়ি পিছু 100 টাকা। আর সারাদিন কিছু খাওয়া হয়নি, তো এখানে ঢোকার সঙ্গে সঙ্গেই দেখলাম প্রচুর মানুষ এখানে খাওয়া দাওয়া করছে। এখানে খাওয়া দাওয়া করে তারপরে আমরা খুঁজবো থাকার জায়গা। মাওলিনংয়ে যখন আমরা পৌঁছলাম তখন বিকেল 5:30। এটি একটি ছোট্ট গ্রাম। এখানকার সমাজ মাতৃতান্ত্রিক। এটি এশিয়া মহাদেশের সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম হিসেবেও পরিচিত। চিকেন থালি 300 টাকা, ভেজ থালি 160 টাকা, ফিশ থালি 250, ভেজ রুটি থালি 160, অমলেট থালি 180, নন ভেজ রুটি থালি 280, আর জানেন এক্সট্রা তার জন্য এক্সট্রা কস্ট। এই গ্রামের মোট জনসংখ্যা মাত্র 500 জন। আমরা এখানে 8 ঘন্টা কাটালাম আর সঙ্গে ভিজিট করলাম একটি ভিউ পয়েন্ট। মাওলিনং গ্রামের ভেতরে দুর্দান্ত একটা হোমস্টে দেখে আমার খুব পছন্দ হলো, তাই কন্ট্যাক্ট নাম্বার আর হোমস্টেটা দেখানোর জন্য আমি দাঁড়িয়েছি। এখানে মোটামুটি ডরমেটারি 7,000 টাকা, এসি ফ্যামিলি রুম 3,000 টাকা, আরেকটা রুম 2,500 টাকা, কাপল রুম 1,500 টাকা। এই রেটগুলো হচ্ছে সিজনের জন্য। অফ সিজনে মোটামুটি ডরমেটারিটা 4,000 টাকা, বাদবাকি রুমগুলো প্রত্যেক 2,000 টাকা বা 1,000 টাকা করে কম থাকে। এই হচ্ছে এখানকার রুম রেট। বিট কস্টলি, বাট লোকেশন জায়গাটা হিসেবে দারুণ। ইচ্ছে হলে থাকতেই পারেন। তারপর লাঞ্চ করে আমরা ঠিক করলাম শিলং না ফিরে আজকের রাতটা আমরা স্টে করব চেরাপুঞ্জিতে। মাওলিনং থেকে চেরাপুঞ্জির দূরত্ব 80 কিলোমিটার। সময় লাগবে 2.5 ঘন্টার থেকে 3 ঘন্টা। আর শিলং পৌঁছতে সময় লাগবে 2.5 ঘন্টার থেকে 3.25 ঘন্টা। মাওলিনং থেকে শিলংয়ের দূরত্ব 75 কিলোমিটার। যেমন ভাবা তেমন কাজ। অচেনা পথ, তাতে আবার রাতের বেলা। সাহসে ভর করে ঈশ্বরের নাম নিয়ে বেরিয়ে পড়লাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে। সঙ্গী হলো পাহাড়ি পথ, আর আশপাশ ঘিরে থাকলো আধার আর একরাশ নিস্তব্ধতা। কোনো রকম জনবসতি নেই, একদম নিরিবিলি। ঝিঝি পোকার ডাক ছাড়া এখানে কিছু শুনতে পাচ্ছি না। এবারে বলি আপনারা শিলং পর্যন্ত আসবেন কেমন করে। এখানে লেখা আছে হেভি ল্যান্ডস্লাইড এরিয়া। শিলং যেতে হলে আপনাকে প্রথমেই আসতে হবে গুয়াহাটিতে। গুয়াহাটি স্টেশনের পাশে পল্টন বাজার থেকে 2000 থেকে 2200 টাকা দিয়ে একটা ক্যাব বুক করে আপনাকে পৌঁছতে হবে শিলং। দূরত্ব 100 কিলোমিটার। সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। কলকাতা থেকে গুয়াহাটি আসার জন্য যে ট্রেনগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলি হলো, এছাড়াও আপনারা ফ্লাইটেও চলে আসতে পারেন গুয়াহাটিতে। তারপর পল্টন বাজার থেকে ক্যাব বুক করে অথবা শেয়ার গাড়িতে পৌঁছে যান শিলং। আপনারা যদি ক্যাব বুক না করে শিলং পর্যন্ত শেয়ারে যেতে চান, সেই অপশন রয়েছে আপনাদের কাছে। শেয়ারে গেলে 4 সিটার গাড়ির জন্য খরচ হবে মাথাপিছু 500 টাকা। 10 সিটার গাড়ি হলে খরচ হবে মাথাপিছু 300 টাকা। শিলং পৌঁছে আপনাকে নামতে হবে পুলিশ বাজারে। একে শিলং সেন্ট্রালও বলতে পারেন। সমস্ত হোটেল, খাবার দোকান সব এর আশেপাশেই রয়েছে। সমস্ত ট্যুর প্ল্যান এর ক্যাব বুকিংও এখান থেকেই হয়। আই লাভ শিলং। এটা হচ্ছে পুলিশ বাজার। আপনারা যেখান থেকেই আসুন না কেন, আপনাদের এসে নামতে হবে। কার রিজার্ভ করে এলে পরে আপনারা ড্রাইভারকে বলবেন যে আমরা পুলিশ বাজারে নামবো, তারা এসে আপনাকে এই জায়গাটায় নামিয়ে দেবে। এই সাইট সিইং এ যত গাড়িগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু সব এখান থেকেই পাওয়া যায়। এখানে দাঁড়ালে এই যে রাস্তাগুলো, এখানে রাস্তা চলে গিয়েছে, এই পাশে রাস্তা চলে গিয়েছে, এই রাস্তাগুলো এই নিচে, এই প্রত্যেকটা রাস্তা দিয়েই প্রচুর হোটেল অ্যাভেলেবেল রয়েছে, পাওয়া যায়। এই জন্য এখানে কোনটা ভালো হোটেল, কোনটা খারাপ হোটেল, কোনটা বেস্ট, এমন কোনো চয়েস নেই। আপনারা অনলাইনে বা এখানে এলে একটু আলো থাকতে থাকতে এসে পৌঁছবেন, যাতে আশপাশটা দেখে নিয়ে আপনারা নিজেদের পছন্দ মতন হোটেলগুলো চুজ করতে পারেন।
রাত্রি হলে গতকাল যেমন আমাদের রাত হয়েছিল, তারপরে আমাদের কিন্তু জায়গাটা ভুল ভুলাইয়ার মতন আমরা চারপাশে ঘুরেছি, কিন্তু যে লোকেশনটা আমরা খুঁজছিলাম সেই লোকেশনটা আমরা খুঁজে পাইনি। আর রাতের বেলা অনেক রাস্তা ভিড় থাকে, অনেক রাস্তা ওয়ান ওয়ে করে দেয়, তার জন্য একই লোকেশনে পৌঁছানোর জন্য আপনাকে অনেকটা ঘুরে আসতে হয়। কোথায় পার্কিং করবেন, কি করবেন, ব্যাপারটা প্রচুর প্রবলেম ফেস করতে হয়। কিন্তু দিনের বেলা এলে পরে আপনি এইখানে দাঁড়িয়েই আশপাশে পুরো চত্বরটা দেখে নিতে পারবেন এবং আপনার পছন্দ মতন হোটেল নিতে পারবেন। আরেকটি ছোট্ট অনুরোধ, ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন ভিডিও আমি আরও নিয়ে আসবো আপনাদের জন্য। পরের পর্বে থাকছে এই নাইট ড্রাইভিং এর অভিজ্ঞতা। রাত 10টার চেরাপুঞ্জি, কোথায় গিয়ে থাকলাম, কত খরচ হলো থাকতে, চেরাপুঞ্জিতে ডে ট্রিপে আপনারা কি কি দেখবেন দেখাবো সবটাই। আরেকটি ছোট্ট অনুরোধ, ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন ভিডিও আমি আরও নিয়ে আসবো আপনাদের জন্য। ভালো থাকবেন আর আশা করি চলার পথে আবার দেখা হবে।